আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই, তাই না? কিন্তু অনেক সময়ই সঠিক পথটা জানা থাকে না, আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে। তো চলুন, আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো, যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আমরা যে প্রতিকারটা মেনে চলছি, সেটা কি আদৌ আমাদের জন্মছকের সাথে মিলছে? কারণ জানেন তো, একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয়, এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে। সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে। তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন। বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি, মানে মূল চাবিকাঠি। ব্যাপারটা খুব সহজ। জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন, আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্মছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে। তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট। এখন দেখুন, লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে, আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে। মূল নিয়মটা কি? প্রথম, পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু। এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা। অন্যদিকে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে। ভাবুন তো, এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? সমস্যা তো আরও বাড়বে, তাই না? এটাই হলো মূল সূত্র। তাহলে প্রশ্ন হলো, শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা? একদমই নয়। বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে। রত্ন তো আছেই, কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড়, আমাদের রোজকার খাবার দাবার, রুদ্রাক্ষ, এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয়, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। নমস্কার। আজ আমরা বিশেষভাবে আলোচনা করব তুলা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। সার্বিক কল্যাণের জন্য গ্রহের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় এবং তার সহজ প্রতিকারগুলো কি কি, চলুন সেই বিষয়ে আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তুলা লগ্নের জাতকদের জন্য একটা খুব সাধারণ প্রশ্ন হল, জন্মছকে কোন গ্রহ বন্ধু আর কোনটা ঠিক বন্ধু নয়, মানে শত্রু। এই প্রশ্নের উত্তর জানা কিন্তু জীবনের ভারসাম্য খুঁজে পাওয়ার প্রথম ধাপ। আজকের এই আলোচনায় আমরা সেই ব্যাপারটাই পরিষ্কার করে বুঝব। আজকের এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ভাগে কথা বলবো। প্রথমে দেখব তুলা লগ্নের জন্য কোন গ্রহগুলো ভালো আর কোনগুলো নয়। এরপর জানব কোন রত্ন পড়া উচিত আর কোনটা নয়, রত্ন পড়ার সঠিক নিয়মকানুন কি, বা রত্নের বদলে আর কি কি ব্যবহার করা যায় সেটাও দেখব। আর সবশেষে ডায়েট আর লাইফস্টাইল কেমন হওয়া উচিত তা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা প্রথমে বুঝে নেব তুলা লগ্নের গ্রহগুলোর নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন, কারণ এই ভিত্তিটা পরিষ্কার না হলে কিন্তু পরের প্রতিকারগুলো ঠিকভাবে কাজ করবে না। তুলা লগ্ন বলতে ঠিক কী বোঝায়? খুব সহজভাবে বললে, জন্মের ঠিক মুহূর্তে পূর্ব আকাশে যে রাশিটা উঠছিল সেটাই তুলা রাশি। আর এই তুলা রাশির অধিপতি হলেন শুক্র। তাকেই বলা হয় লগ্নপতি। তিনিই কিন্তু তুলা লগ্নের জাতকদের জীবনের মূল ভিত্তি আর সবচেয়ে বড় শুভ ফলদায়ী গ্রহ। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়, বন্ধু আর শত্রু কারা। দেখুন, শুক্র যেহেতু লগ্নপতি, তাই তিনি তো সবচেয়ে বড় বন্ধু। এরপর আসছেন শনি। তুলা লগ্নের জন্য শনি কিন্তু এক কথায় রাজযোগকারক গ্রহ, মানে তিনি কেন্দ্র আর কোণ দুটো গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি হয়ে একাই দারুণ শুভফল দিতে পারেন। আর বুধ হলেন ভাগ্যপতি, মানে নবম ঘরের মালিক, তাই তিনিও বন্ধু গ্রহের দলে। এবার আসি অশুভ গ্রহের কথায়। রবি, মঙ্গল আর বৃহস্পতি, এরা কিছু অশুভ ঘরের অধিপতি হওয়ার কারণে এদের শক্তি বাড়ানো একদমই ঠিক নয়, মানে এদের রত্ন পরা চলবে না। তো গ্রহদের কোনটা বন্ধু আর কোনটা শত্রু সেটা তো বোঝা গেল। এবার তাহলে প্রতিকারের দিকে এগোনো যাক। আর প্রতিকার বললেই প্রথমে যেটার কথা মাথায় আসে সেটা হলো গ্রহরত্ন। চলুন দেখে নিই কোন রত্ন তুলা লগ্নের জাতকদের শক্তি বাড়াবে আর কোনটা এড়িয়ে চলতে হবে।
এখানে একদম পরিষ্কার করে বলা আছে বন্ধু গ্রহ মানে শুক্র, শনি আর বুধের শক্তি বাড়াতে হীরা, নীলা আর পান্না পরা যেতে পারে, কিন্তু ভুলেও রবি, মঙ্গল বা বৃহস্পতির রত্ন মানে চুনি, প্রবাল বা পোখরাজ ধারণ করা যাবে না। এটা করলে কিন্তু হিতে বিপরীত হবে, মানে ওদের অশুভ প্রভাব আরও বেড়ে যাবে। আচ্ছা, একটা রত্ন কিনে পরে নিলেই কিন্তু কাজ শেষ নয়। আসল ব্যাপারটা হলো ওটাকে সঠিক নিয়ম মেনে এনার্জাইজ বা সক্রিয় করা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলো না মানলে রত্নটা কিন্তু পুরো ফল দেয় না। তো কি সেই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক। খুবই সহজ, মূলত 3টে ধাপ আছে। প্রথম ধাপ হল শুদ্ধিকরণ। রত্নটাকে দুধ আর গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। দ্বিতীয় ধাপে নিজের ইষ্ট দেবতার চরণে ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে। আর শেষ ধাপে সঠিক দিনে সঠিক সময়ে ওই গ্রহের মন্ত্র জপ করতে করতে রত্নটা পড়তে হবে। ব্যাস এইটুকুই। এবার আসি কোন রত্ন কবে কিভাবে পড়তে হবে সেই বিষয়ে। দেখুন, শুক্রের রত্ন হীরা পরার সেরা দিন হল শুক্রবার। প্ল্যাটিনাম বা রূপোর আংটিতে মধ্যমা আঙুলে পড়তে হয়। শনির নীলার জন্য শনিবার, আর ধাতু হিসাবে লোহা বা সীসা ব্যবহার করা হয়, এটাও মধ্যমা আঙুলে। আর বুধের পান্না পড়তে হয় বুধবার, সোনার আংটিতে কনিষ্ঠা বা অনামিকা আঙুলে। এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না, সেটা হলো মন্ত্র জপ। শুধু রত্ন পড়লাম আর কিছু করলাম না এমনটা নয়। রত্নটা পড়ার পর থেকে রোজ যদি ওই গ্রহের বীজ মন্ত্রটা 108 বার জপ করা যায়, তাহলে কিন্তু রত্নের ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, আর ফলও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমরা জানি যে হীরা, নীলা বা পান্নার মতো রত্নগুলো বেশ দামি। সবার পক্ষে হয়তো এগুলো কেনা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার জন্য একদমই চিন্তা করার কিছু নেই, কারণ জ্যোতিষশাস্ত্রে এরও খুব ভালো এবং সহজলভ্য বিকল্পের কথা বলা আছে। রত্নের বদলে ব্যবহার করা যেতে পারে গাছের শিকড় বা যাকে বলে গ্রহমূল। এগুলো কিন্তু প্রায় রত্নের মতোই কাজ করে। যেমন ধরুন, নীলার বদলে শনির জন্য সুমির শিকড় একটা নীল কাপড়ে বেঁধে পরা যায়। হীরার বদলে শুক্রের জন্য গুলনের শিকড় সাদা কাপড়ে, আর পান্নার বদলে বুধের জন্য বিধারা শিকড় সবুজ কাপড়ে বেঁধে ধারণ করলে প্রায় একই রকম ফল মেলে। শিকড় ছাড়াও আরও একটা দারুণ বিকল্প হল রুদ্রাক্ষ। তুলা লগ্নের জাতকদের জন্য নির্দিষ্ট কিছু রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে। যেমন কেরিয়ারে উন্নতি বা ভাগ্যকে শক্তিশালী করার জন্য 7মুখী রুদ্রাক্ষ খুব উপকারী। আর যারা ব্যবসা করেন তাদের আর্থিক উন্নতির জন্য 14মুখী রুদ্রাক্ষ ধারণ করাটা বেশ শুভ ফলদায়ী বলে মনে করা হয়। এতক্ষণ তো আমরা রত্ন, শিকড়, রুদ্রাক্ষ এইসব বাহ্যিক প্রতিকার নিয়ে কথা বললাম, কিন্তু একটা খুব জরুরি কথা হলো, প্রতিকার শুধু বাইরে থেকে করলেই হয় না, ভেতর থেকেও করতে হয়। মানে আমাদের প্রতিদিনের খাওয়া দাওয়া আর লাইফস্টাইলের মাধ্যমেও কিন্তু গ্রহদের মধ্যে একটা ব্যালেন্স আনা সম্ভব। খাবারের ব্যাপারে বলতে গেলে এমন কিছু খাবার আছে যা শুভ গ্রহের শক্তি বাড়াতে সাহায্য করে। যেমন দুধ, পনির, আমন্ড, আখরোট, সবুজ শাকসবজি, এগুলো ডায়েটে রাখা খুব ভালো। অন্যদিকে কিছু খাবার এড়িয়ে চলাই উচিত, যেমন খুব বেশি তেল মশলার খাবার, ভাজাভুজি বা অনেক রাতে খাওয়া দাওয়া। এই অভ্যাসগুলো কিন্তু গ্রহের ব্যালেন্স নষ্ট করে দেয়। যদি পুষ্টির দিক দিয়ে দেখি, তাহলে তুলা লগ্নের জাতকদের জন্য কয়েকটা জিনিস খুব দরকারি, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ই, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আর অবশ্যই প্রচুর পরিমাণে জল। এই নিউট্রিয়েন্টসগুলো শুধু শরীরকেই ভালো রাখে না, এনার্জি লেভেল আর গ্রহের ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করে। এই পুরো আলোচনা শেষে একটা অত্যন্ত জরুরি কথা বলে রাখি। আজকের এই তথ্যগুলো একটা সাধারণ গাইডলাইন, কিন্তু কোনো রত্ন পড়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিজের জন্মছকটা ভালো করে বিচার করিয়ে নেবেন, কারণ ভুল রত্ন কিন্তু লাভের থেকে ক্ষতি অনেক বেশি করতে পারে। এটা কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। তো তুলা লগ্নের গ্রহদের ভারসাম্য আনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো তো জানা গেল। এখন এই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনের সঠিক ব্যালেন্স আনার চেষ্টা করা যেতেই পারে। বাকি সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত।